আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডানাতে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ। ইতিহাসের একটা খুব খারাপ অভ্যেস আছে। সে কখনো একই ঘটনা দুবার ঘটায় না, কিন্তু একই প্রশ্ন বারবার করে। ক্ষমতাচ্যুত নেতারা কি সত্যি শেষ হয়ে যান, নাকি ক্ষমতা হারানোর পরই তারা সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠেন? ইতিহাসের পাতাগুলো একটু উল্টে দেখুন। নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হয়েছিল। অনেকে ভেবেছিল গল্প শেষ। কয়েক মাস পরে তিনি ফিরে এলেন। ইরানের আয়াতোল্লাহ খোমেনি প্যারিসে বসে বিপ্লব পরিচালনা করেছিলেন। বেনজির ভুট্টো বহু বছর দেশের বাইরে থেকেও পাকিস্তানের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিলেন। শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষেও একসময় শেষ হয়ে গিয়েছিলেন। তারপর রাজনীতি আবার তাকে ফিরিয়ে এনেছিল, কারণ রাজনীতির একটা নির্মম নিয়ম আছে। নেতাকে নির্বাসনে পাঠানো যায়, কিন্তু মানুষের স্মৃতিকে নয়। আজ বাংলাদেশে সেই একই প্রশ্ন আবার ফিরে এসেছে। শেখ হাসিনা বলেছেন, আমি ফিরব। একটা মাত্র বাক্য, কিন্তু কখনো কখনো রাজনীতিতে একটি বাক্যের ওজন হাজার বক্তৃতার থেকেও বেশি হয়। এখন প্রশ্ন হচ্ছে, তিনি ফিরবেন কি ফিরবেন না? সত্যি কথা বলতে কি, আজকের আলোচনায় আমার কাছে সেটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। আমার প্রশ্ন আরও বড়। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়, কিন্তু একটি রাজনৈতিক পরিচয়কে কি নিষিদ্ধ করা যায়? বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো ব্যক্তিকে নিয়ে নয়, কোনো দলকে নিয়ে নয়। আজকের ভিডিওটা একটা রাজনৈতিক তত্ত্ব নিয়ে। একটা রাষ্ট্র কতদূর পর্যন্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে, আর কোথা থেকে সমাজ নিজের নিয়মে চলতে শুরু করে। কারণ রাষ্ট্রের আইন আছে, কিন্তু সমাজের আছে স্মৃতি। আর ইতিহাস বলে, অনেক সময় স্মৃতি আইনের থেকেও দীর্ঘজীবী হয়। এবার আসা যাক খবরটায়। বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ঢাকাসহ একাধিক জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকারের বক্তব্য, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সম্ভাব্য নাশকতা ঠেকানোই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই শেখ হাসিনা তাঁর বার্তায় বলেন, তিনি নীরব নন, তিনি দেশের মানুষের সঙ্গে আছেন এবং একদিন তিনি ফিরে আসবেন। রাজনীতিতে ঘোষণার অভাব নেই। প্রতিটি নির্বাচনেই সবাই ফিরে আসেন। কেউ বলেন আমি আছি, কি আমি আসছি, কেউ বলেন আমি যাচ্ছি না। তাই শেখ হাসিনার এই বক্তব্যকে যদি শুধু রাজনৈতিক স্লোগান হিসেবে দেখা হয়, তাহলে আলোচনাটা খুব বেশি দূর এগোবে না। আমার আগ্রহ অন্য জায়গায়। আমি জানতে চাই, এই বক্তব্য শুনে বাংলাদেশের একজন সাধারণ ভোটার কী ভাবছে। কারণ শেষ পর্যন্ত রাজনীতি প্রেস কনফারেন্সে নির্ধারিত হয় না। রাজনীতি নির্ধারিত হয় মানুষের ড্রয়িং রুমে, চায়ের দোকানে, রিকশায়, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে, গ্রামের বাজারে। সেখানেই ঠিক হয় কোন নেতা শেষ, নাকি তার গল্প এখনও শেষ হয়নি। এখানে একটা খুব সাধারণ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। ধরা যাক, আগামীকাল থেকে পৃথিবীর সব জায়গায় আওয়ামী লীগের অফিস বন্ধ হয়ে গেল, দলের পতাকা বাজেয়াপ্ত হলো, নেতারা গ্রেপ্তার হলেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল। তাহলে কি আওয়ামী লীগের ভোটাররাও অদৃশ্য হয়ে যাবেন? উত্তরটা খুব সহজ, না। রাজনীতিতে একটা মজার ব্যাপার আছে। আপনি পার্টি অফিস সিল করতে পারেন, পোস্টার ছিঁড়ে ফেলতে পারেন, মিছিল বন্ধ করতে পারেন, কিন্তু ভোটারের স্মৃতি বাজেয়াপ্ত করার আইন পৃথিবীর কোনো সংবিধানে এখনও লেখা হয়নি। আর এখান থেকেই আজকের আসল আলোচনা শুরু হয়। কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিকভাবে থামানো আর তার সামাজিক ভিত্তিকে মুছে ফেলা দুটো কি একই জিনিস? আমার মনে হয় না। বরং ইতিহাস ঠিক উল্টো কথাই বলে। শেখ হাসিনা বলেছেন, আমি ফিরব। রাজনীতিতে এই ধরনের ঘোষণা নতুন নয়, বরং বলা যায় এটা প্রায় একটা আলাদা সাহিত্য ধারা। ক্ষমতায় থাকলে নেতা বলেন আমি কোথাও যাচ্ছি না, ক্ষমতার বাইরে গেলে বলেন আমি আবার ফিরে আসব। তাই শুধুমাত্র এই বাক্য শুনে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন, এই কথাটা বলা হলো এখনই কেন, এই সময়েই কেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই কেন? কারণ রাজনীতিতে সময়টাই অনেক সময় বার্তার অর্ধেক। রাজনীতির একটা খুব পুরনো নিয়ম আছে, আপনি যখন রাস্তায় নেই তখন আপনাকে মানুষের মাথায় থাকতে হবে। এটাই রাজনীতির প্রথম পাঠ। আপনি সভা করতে পারছেন না, মিছিল করতে পারছেন না, সংগঠন দুর্বল, অনেক নেতা জেলে, অনেক নেতা আত্মগোপনে। এই পরিস্থিতিতে একজন নেতা কী করেন? তিনি অন্তত সমর্থকদের মনে করিয়ে দেন, আমি এখনও আছি। আমার কাছে শেখ হাসিনার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি ফিরব নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আমি নীরব নই। এই বাক্যটা রাজনৈতিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কারণ এর মাধ্যমে তিনি একটা বার্তা দিচ্ছেন রাজনৈতিক লড়াই শেষ হয়ে যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের বার্তা কি কাজ করে? ইতিহাস কি বলে? ইতিহাস বলে কখনো করে, কখনো করে না। কিন্তু কখন করে? যখন দলটা শুধুমাত্র একজন নেতার উপর দাঁড়িয়ে থাকে না, যখন দলটার একটা সামাজিক ভিত্তি থাকে, একটা সাংস্কৃতিক ভিত্তি থাকে, একটা আবেগের ভিত্তি থাকে। এখানে একটা ভুল অনেকেই করেন, অনেকে ভাবেন রাজনীতি মানেই নেতা। আসলে না, রাজনীতি অনেকটা ধর্মের মতো। একজন পুরোহিত চলে গেলে ধর্ম শেষ হয়ে যায় না, একজন ইমাম বদলালেই বিশ্বাস বদলে যায় না, একজন শিক্ষক অবসর নিলেই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় না। তাহলে একটা রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই প্রশ্ন। দলের নেতা যদি অনুপস্থিত থাকেন, তাহলে কি সেই দলের সমর্থকেরা হঠাৎ করেই মত বদলে ফেলবেন? সব সময় নয়। এখানে আমি একটা উদাহরণ দিতে চাই। মিশরের মুসলিম ব্রাদারহুড, একসময় তারা রাষ্ট্র ক্ষমতায়, তারপর নিষিদ্ধ, নেতারা জেলে, সংগঠন ভেঙে দেওয়া হলো। কিন্তু তাদের সামাজিক প্রভাব কি একদিনে শেষ হয়ে গিয়েছিল? না। তুরস্কেও একই ঘটনা, পাকিস্তানেও, দক্ষিণ আমেরিকার বহু দেশে। রাজনীতির ইতিহাসে একটা জিনিস বারবার দেখা গেছে, সংগঠনকে দুর্বল করা যায়, সমর্থকের পরিচয়কে মুছে ফেলা অনেক কঠিন। এখন আমি উল্টো দিকের কথাও বলি, কারণ একতরফা আলোচনা আমার পছন্দ নয়। অনেক বাংলাদেশি বলবেন, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি বিরোধীদের জন্য রাজনৈতিক পরিবেশ খুব খোলা ছিল? এটা একটা বৈধ প্রশ্ন, এই প্রশ্ন এড়িয়ে যাওয়া যাবে না। অনেকে বলবেন, আজ যারা রাজনৈতিক অন্তর্ভুক্তির কথা বলছেন তারা কি অতীতে একই কথা বলেছিলেন? এটাও যুক্তিসঙ্গত প্রশ্ন। ইতিহাসের সমস্যা হলো, সে কাউকে একতরফাভাবে নির্দোষ ঘোষণা করে না। প্রায় সব রাজনৈতিক শক্তির অতীতেই এমন সিদ্ধান্ত থাকে যেগুলো নিয়ে বিতর্ক আছে। তাই আজকের আলোচনা কোনো নৈতিক সার্টিফিকেট দেওয়া নয়, আজকের আলোচনা ভবিষ্যৎ নিয়ে। কারণ একটা রাষ্ট্র প্রতিশোধের উপর দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে পারে না। রাষ্ট্র দাঁড়িয়ে থাকে প্রতিষ্ঠানের উপর, আইনের উপর, বিশ্বাসের উপর। রাজনীতির একটা খুব নির্মম সত্যি আছে, প্রতিশোধ মানুষকে আনন্দ দেয়, পুনর্মিলন রাষ্ট্রকে স্থায়িত্ব দেয়। দুটো এক জিনিস নয়। এখন একটু অন্যভাবে ভাবুন। ধরা যাক বাংলাদেশে আগামী 5 বছর আওয়ামী লীগের কোনো দৃশ্যমান রাজনৈতিক কর্মকাণ্ডই রইল না। তারপর সমস্যা কি শেষ, নাকি নতুন সমস্যা শুরু? কারণ রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু নেই। যেখানে একটি বড় রাজনৈতিক শক্তি দুর্বল হয়, সেখানে অন্য কোনো শক্তি জায়গা নেয়। প্রশ্ন হচ্ছে, সেই নতুন শক্তি কি আরও গণতান্ত্রিক হবে, নাকি আরও সংঘাতমুখী? ইতিহাস এই প্রশ্নের কোনো এক লাইনের উত্তর দেয় না, কিন্তু ইতিহাস একটা সতর্কবাণী অবশ্যই দেয়। আপনি যদি রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা ছোট করেন, রাজনৈতিক ক্ষোভের জায়গাটা বড় হয়ে যায়। আর এখান থেকেই আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শুরু হয়। আরেকবার বলছি, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, তার থেকেও বড় প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি এমন জায়গা থাকবে যেখানে কোনো বড় রাজনৈতিক শক্তি আইন মেনে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আবার ফিরে আসার সুযোগ পাবে? কারণ যদি সেই দরজাটা বন্ধ হয়ে যায়, তাহলে ইতিহাস বলে মানুষ অন্য দরজা খুঁজতে শুরু করবে। রাজনৈতিক পরিচয়কে কি নিষিদ্ধ করা যায়? এখানে একটা অদ্ভুত প্রশ্ন করি। ধরা যাক আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীর সব আয়না ভেঙে ফেলা হয়েছে। তাহলে কি মানুষের মুখ বদলে যাবে? না, আয়না ভাঙলে প্রতিচ্ছবি হারায়, মুখ নয়। রাজনীতিতেও ঠিক একই ব্যাপার। একটা রাজনৈতিক দল অনেকটা আয়নার মতো। দলটা মানুষের রাজনৈতিক পরিচয়কে দৃশ্যমান করে, কিন্তু পরিচয়টা তৈরি করে না। এই কথাটা বোঝা খুব জরুরি, কারণ আজকের বাংলাদেশের আলোচনায় আমার মনে হয় এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাজনীতির একটা খুব সাধারণ ভুল ধারণা আছে। অনেকে ভাবেন মানুষ আগে দল বেছে নেয়, তারপর মতাদর্শ। বাস্তবটা অনেক সময় উল্টো। মানুষ আগে নিজের অভিজ্ঞতা দিয়ে একটা রাজনৈতিক পরিচয় তৈরি করে, তারপর সেই পরিচয়ের সঙ্গে মেলে এমন দল খুঁজে নেয়। কেউ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে রাজনীতি বোঝেন, কেউ অর্থনীতিকে, কেউ ধর্মকে, কেউ সামাজিক ন্যায় বিচারকে, কেউ আবার শুধুই স্থিতিশীলতাকে। অর্থাৎ দল পরে, পরিচয় আগে। একটু চারপাশে তাকিয়ে দেখুন, একই পরিবারে দুই ভাই, একজন এক দলকে ভোট দেন, আরেকজন অন্য দলকে। ছোটোবেলা থেকে একই বাড়ি, একই স্কুল, একই খাবার, একই ভাষা, তবুও রাজনৈতিক পরিচয় আলাদা। কেন? কারণ মানুষ শুধু তথ্য দিয়ে রাজনীতি করে না, মানুষ স্মৃতি দিয়ে রাজনীতি করে, অভিজ্ঞতা দিয়ে রাজনীতি করে, আবেগ দিয়েও রাজনীতি করে। রাজনীতির একটা মজার ব্যাপার আছে, আপনি কাউকে একটা তথ্য দিয়ে খুব কমই মত বদলাতে পারবেন, কিন্তু যদি তার পরিচয়কে আক্রমণ করেন, সে আরও জোরে নিজের অবস্থান আঁকড়ে ধরবে। এটাকে মনোবিজ্ঞানে অনেকে ব্যাকফায়ার এফেক্ট বা পরিচয় নির্ভর প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন। অর্থাৎ কখনো কখনো অতিরিক্ত চাপ উল্টো ফল দেয়। এবার ইতিহাসের দিকে তাকাই। নেপোলিয়নের কথা একটু আগেই বলেছিলাম, তাকে এলবা দ্বীপে পাঠানো হয়েছিল। অনেকে ধরে নিয়েছিলেন শেষ, কিন্তু মানুষ নেপোলিয়নের কথা ভুলে যায়নি। ফিরে এসে তিনি আবার ক্ষমতা দখলও করেছিলেন, যদিও সেই গল্পের শেষটা ওয়াটারলুতে। ইতিহাস এখানে নেপোলিয়নের বিজয়ের গল্প বলছে না, ইতিহাস বলছে একজন নেতাকে সরিয়ে দিলেই তাঁর রাজনৈতিক প্রভাব শেষ হয়ে যায় না। আয়াতুল্লাহ খোমেনি দেশের বাইরে, কিন্তু দেশের ভেতরে তাঁর ধারণা বেঁচেছিল। বেনজির ভুট্টো দেশের বাইরে,
তবুও পাকিস্তানের রাজনীতিতে তাঁর প্রভাব ছিল। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা কারাগারে, তবুও তার রাজনৈতিক বৈধতা বাড়তেই থাকে। এগুলো একে অপরের সঙ্গে এক নয়, পরিস্থিতিও আলাদা, কিন্তু একটা মিল আছে। রাজনীতি শুধু উপস্থিতির খেলা নয়, রাজনীতি স্মৃতিরও খেলা। এখানে আমি আবার একটা ভারসাম্যের কথা বলি, কেউ যেন ভুল বুঝবেন না। আমি বলছি না যে যে কোনো রাজনৈতিক দলকে আইনের ঊর্ধ্বে রাখা উচিত, কখনো না। যদি কোনো ব্যক্তি অপরাধ করেন তদন্ত হবে, বিচার হবে, দোষ প্রমাণিত হলে শাস্তি হবে, এটাই আইনের শাসন। কিন্তু আইনের শাসন আর রাজনৈতিক পরিচয়ের অস্তিত্ব, এই দুটোকে এক করে ফেললে সমস্যা তৈরি হয়। কারণ গণতন্ত্রে ভোটার অপরাধী নন, ভোটার একটি রাজনৈতিক মতের বাহক। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। এখনও একটা কঠিন প্রশ্ন, যদি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই থাকে, তাহলে এত উদ্বেগ কেন, এত নিরাপত্তা কেন, এত আলোচনা কেন? রাজনীতিতে একটা কথা আছে, যাকে সত্যি গুরুত্ব দেওয়ার দরকার নেই তাকে নিয়ে রাষ্ট্র এত ব্যস্ত থাকে না। এই কথাটা শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর সব গণতন্ত্রের জন্য প্রযোজ্য। আর এখানেই বিএনপির সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। ক্ষমতায় থাকা অবস্থায় সবচেয়ে কঠিন কাজ বিরোধীদের হারানো নয়, সবচেয়ে কঠিন কাজ এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করা যেখানে মানুষ বিশ্বাস করবে যে আমি যদি আজ সরকারকে ভোট নাও দিই, তবু আগামীকাল আমার রাজনৈতিক অধিকার থাকবে। এই বিশ্বাসটাই গণতন্ত্রের অক্সিজেন। অক্সিজেন দেখা যায় না, কিন্তু সেটা না থাকলে শ্বাস নেওয়া যায় না। এখানে একটু অর্থনীতির কথাও বলি, কারণ অনেকে ভাববেন এসব রাজনীতির কথা, অর্থনীতির সঙ্গে কী সম্পর্ক? সম্পর্ক আছে অনেক। একজন বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ইতিহাস জানেন না, জানার দরকারও নেই। তিনি একটা জিনিস দেখেন, আগামী 5 বছরে নিয়ম বদলাবে কি, চুক্তি টিকবে কি, প্রতিষ্ঠানগুলো স্থির থাকবে কি। টাকা খুব দেশপ্রেমিক জিনিস নয়, টাকা নিরাপত্তা খোঁজে, পূর্বানুমানযোগ্যতা খোঁজে। যেখানে নিয়ম বারবার বদলায় সেখানে বিনিয়োগকারীরা খুব ধীরে হাঁটেন। তাহলে আজকের আলোচনার মূল প্রশ্নটা আবার করি, শেখ হাসিনা ফিরবে কিনা সেটা সময় বলবে, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে কিনা সেটাও ভোটার বলবেন। কিন্তু তার আগেই একটা প্রশ্নের উত্তর বাংলাদেশকে খুঁজতে হবে। বাংলাদেশ কি এমন একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারবে যেখানে কোনো বড় রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত ও ভোটার, নাকি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত? কারণ ইতিহাসের একটা খারাপ অভ্যেস আছে, সে কখনো খালি জায়গা পছন্দ করে না। আপনি যদি রাজনৈতিক জায়গা ছোট করেন, ইতিহাস সেখানে অন্য কিছু ভরে দেয়, আর সেই অন্য কিছু সবসময় গণতন্ত্রের বন্ধু হয় না। এখন বাংলাদেশের সামনে কোন পথ খোলা আছে? রাজনীতির সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানুষ ভবিষ্যৎ নিয়ে কথা বলতে খুব ভালোবাসে, কিন্তু ভবিষ্যৎ সাধারণত কারো কথাই শোনে না। প্রতিটি সরকার মনে করে আমাদের ক্ষেত্রটা আলাদা। ইতিহাস খুব শান্তভাবে উত্তর দেয়, এটা সবাই ভেবেছিল। তাই আজ আমি ভবিষ্যদ্বাণী করব না, বরং 3টে সম্ভাবনার কথা বলবো। কারণ রাজনীতি দাবার মতো, একটা চালের উপর একটাই উত্তর আসে না, অনেকগুলো পথ খুলে যায়। বাংলাদেশও আজ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। প্রথম সম্ভাবনা, ধরা যাক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি একইভাবে চলতে থাকলো। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা রইল, নেতৃত্বের একটা বড় অংশ দেশের বাইরে বা আইনি প্রক্রিয়ায় ব্যস্ত রইল, সরকার প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখল। প্রথম দেখায় এটা খুব স্থিতিশীল মনে হতে পারে, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, স্থিতিশীলতা আর নীরবতা দুটো কি একই জিনিস? সব সময় নয়। অনেক সময় নীরবতা মানে মানুষ সন্তুষ্ট, আবার অনেক সময় নীরবতা মানে মানুষ অপেক্ষা করছে। এই দুটোকে গুলিয়ে ফেলে রাজনৈতিক ভুল হয়। দ্বিতীয় সম্ভাবনা, ধরা যাক বর্তমান সরকার ধীরে ধীরে রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা আরও খুলে দিল, আইনের শাসন বজায় রেখেই বিরোধী রাজনীতির জন্য একটি সাংবিধানিক পরিসর তৈরি হলো। এতে ঝুঁকি আছে, অবশ্যই আছে, কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সবসময় আরামদায়ক নয়। কিন্তু এর একটা সুবিধাও আছে, ক্ষোভ সংসদে যায়, টক শোতে যায়, মাঠে নির্বাচনে যায়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ইনস্টিটিউশনালাইজিং কনফ্লিক্ট, সংঘাতকে প্রতিষ্ঠানের ভেতরে আটকে রাখা। এটাই গণতন্ত্রের আসল কাজ। কারণ গণতন্ত্রের উদ্দেশ্য ঝগড়া বন্ধ করা নয়, গণতন্ত্রের উদ্দেশ্য ঝগড়ার একটা নিয়ম বানানো। তৃতীয় সম্ভাবনা, এই সম্ভাবনাটাই সবচেয়ে বড় বিপজ্জনক। ধরা যাক রাজনৈতিক মেরুকরণ আরও বাড়ল, দুই পক্ষই একে অপরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়, অস্তিত্বের শত্রু হিসেবে দেখতে শুরু করলো। তখন কি হয়? তখন নির্বাচন আর নির্বাচন থাকে না, তখন প্রতিটি নির্বাচন হয়ে যায় এবার না জিতলে সব শেষ। আর যখন রাজনীতি সব অথবা কিছুই নয় এইরকম হয়ে যায়, তখন সমঝোতা অদৃশ্য হয়ে যায়, সংলাপ অদৃশ্য হয়ে যায়, মাঝামাঝি মানুষগুলো অদৃশ্য হয়ে যায়, শুধু দুই প্রান্ত বেঁচে থাকে। ইতিহাসের একটা খারাপ অভ্যেস আছে, সে মধ্যপন্থীদের নিয়ে খুব কম গল্প লেখে। এবার একটু অর্থনীতিতে ফিরে আসি।
কারণ শেষ পর্যন্ত রাজনীতি যতই উত্তেজনাপূর্ণ হোক, মানুষ বাজারে যায়, গ্যাসের বিল দেয়, বাচ্চাকে স্কুলে পাঠায়, ঋণের কিস্তি দেয়। অর্থনীতি রাজনীতির মতো বক্তৃতা শোনে না, অর্থনীতি ফলাফল দেখে। একজন ব্যবসায়ী সকালে দোকান খুলে ভাবেন না আজকে কী বক্তৃতা দিল, তিনি ভাবেন আজ মাল আসবে তো, ব্যাংক ঋণ দেবে তো, ডলারের দাম কত, আইনের শাসন থাকবে তো। রাজনীতিবিদরা প্রায়ই ভাবেন মানুষ সারাদিন রাজনীতি নিয়ে ভাবছে। বাস্তবটা একটু আলাদা। মানুষ রাজনীতি নিয়ে তখনই ভাবেন যতক্ষণ না রাজনীতি তার রান্নাঘরে ঢুকে পড়ে। আর এখানেই সরকারের আসল পরীক্ষা। ক্ষমতায় আসা কঠিন, ক্ষমতায় টিকে থাকা আরও কঠিন, কিন্তু সবচেয়ে কঠিন কাজ ক্ষমতায় থেকে এমন প্রতিষ্ঠান তৈরি করা যেগুলো আপনার ক্ষমতার পরেও টিকে থাকবে। এটাই রাষ্ট্র গঠন। নইলে শুধু সরকার গঠন হয়, রাষ্ট্র গঠন হয় না। এখানে একটা কথা প্রায়ই বলা হয়, শক্তিশালী সরকার দরকার। আমি একমত, কিন্তু একটা প্রশ্ন করি, শক্তিশালী সরকার আর শক্তিশালী রাষ্ট্র দুটো কি একই জিনিস? না। একজন খুব জনপ্রিয় নেতা থাকতে পারেন, কিন্তু যদি আদালতের উপর আস্থা না থাকে, নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকে, প্রশাসনের উপর আস্থা না থাকে, তাহলে রাষ্ট্র তো শক্তিশালী নয়, শুধু সরকার শক্তিশালী। আর ইতিহাস বলছে সরকার আসে, সরকার যায়, প্রতিষ্ঠান থাকলে রাষ্ট্র টিকে যায়, প্রতিষ্ঠান না থাকলে প্রতিবার নতুন করে শুরু করতে হয়। এখন আবার শেখ হাসিনার সেই কথাটায় ফিরে আসি, আমি ফিরব। হয়তো ফিরবেন, হয়তো ফিরবেন না, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কি এমন থাকবে যেখানে কেউ ফিরতে চাইলে তাকে শেষ পর্যন্ত বিচার করবে নাগরিক, নাকি বিচার করবে কেবল রাজনৈতিক পরিস্থিতি? এই প্রশ্নের উত্তরই আগামী দশকের বাংলাদেশকে গড়ে দিতে পারে। শেষ কথা, আসল লড়াইটা কার সঙ্গে? ভিডিওর একদম শুরুতে আমি একটা কথা বলেছিলাম, ইতিহাস কখনো একই ঘটনা দুবার ঘটায় না, কিন্তু একই প্রশ্ন বারবার করে। আজ শেষ করার আগে সেই প্রশ্নটাই আবার করি। বাংলাদেশের সামনে আজ সবচেয়ে বড় প্রশ্নটা কি শেখ হাসিনা? আমার মনে হয় না। সবচেয়ে বড় প্রশ্ন কি বিএনপি? আমার মনে হয় না। সবচেয়ে বড় প্রশ্ন কি আওয়ামী লীগ? সেটাও না। আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নটা অনেক বড়। বাংলাদেশ কি এমন একটা রাষ্ট্র হয়ে উঠবে যেখানে রাজনৈতিক পরিবর্তন হবে ব্যালট বক্সে, নাকি প্রতিবার রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো রাষ্ট্রকেও নতুন করে সাজাতে হবে? কারণ ক্ষমতা পরিবর্তন খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু যদি প্রতিবার ক্ষমতা পরিবর্তনের সঙ্গে প্রতিষ্ঠানগুলোও কেঁপে ওঠে, তাহলে সেটা শুধু রাজনৈতিক সংকেত নয়, সেটা রাষ্ট্রের জন্য একটা সতর্কবার্তা। রাজনীতির একটা মজার ব্যাপার আছে, ক্ষমতায় থাকলে প্রত্যেক দলই মনে করে আমাদের সময়টা ব্যতিক্রম। ইতিহাস খুব ভদ্রভাবে উত্তর দেয়, তোমাদের আগের সরকারও ঠিক এই কথাটাই বলেছিল। এটাই ইতিহাসের নিষ্ঠুর রসবোধ। সে কারো সঙ্গে ঝগড়া করে না, শুধু পুরনো ঘটনাগুলো আবার পড়তে দেয়। আরেকটা কথা, আমরা প্রায়ই শুনি দেশ আগে দল পরে। শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে এর উল্টোটা করাই সবচেয়ে কঠিন। কারণ ক্ষমতা একটা অদ্ভুত জিনিস। ক্ষমতা মানুষকে শুধু আত্মবিশ্বাস দেয় না, ক্ষমতা মানুষকে এই বিশ্বাসও দেয় যে আমিই রাষ্ট্র। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ কোনো গণতন্ত্রে সরকার রাষ্ট্র নয়, দল রাষ্ট্র নয়, নেতা রাষ্ট্র নয়, রাষ্ট্র তার থেকেও বড়। রাষ্ট্র টিকে থাকে প্রতিষ্ঠান দিয়ে, সংবিধান দিয়ে, আইনের শাসন দিয়ে, নাগরিকের আস্থা দিয়ে। আজ শেখ হাসিনা বলেছেন আমি ফিরব। হয়তো ফিরবেন, হয়তো ফিরবেন না। হয়তো সক্রিয় রাজনীতিতে ফিরবেন, হয়তো ফিরবেন না। হয়তো তাঁর দল আবার শক্তিশালী হবে, হয়তো হবে না। এই প্রশ্নগুলোর উত্তর আজ কেউ জানে না। আর যারা খুব আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিচ্ছেন, তাদের ব্যাপারে একটু সাবধান থাকবেন। রাজনীতিতে সবচেয়ে বেশি ভুল সাধারণত তারাই করেন যারা ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকেন। আমি বরং অন্য প্রশ্ন করি, ধরা যাক 5 বছর পরে বাংলাদেশে আরেকটা নির্বাচন হলো। সেই নির্বাচনে যেই জিতুক না কেন, পরাজিত পক্ষ কি ফলাফল মেনে নেবে? সমর্থকেরা কি মনে করবেন আমরা আবার চেষ্টা করব, নাকি মনে করবেন এটাই শেষ? এই পার্থক্যটাই একটা পরিণত গণতন্ত্র আর একটা অস্থির গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। কারণ গণতন্ত্রের সৌন্দর্য জেতার মধ্যে নয়, হেরে গিয়েও আবার লড়ার সুযোগ থাকার মধ্যে। ইতিহাসের দিকে তাকান, যে দেশগুলো সবচেয়ে স্থিতিশীল সেখানে সরকার বদলায় কিন্তু রাষ্ট্র ভেঙে পড়ে না, নীতির পরিবর্তন হয়, কিন্তু প্রতিষ্ঠানের উপর মানুষের বিশ্বাস পুরোপুরি ভেঙে যায় না। কারণ মানুষ জানে আজ আমি হারলাম, কাল আবার সুযোগ আছে। এই কাল আবার সুযোগ আছে, এই বিশ্বাসটাই গণতন্ত্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। এখানে একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ বলি। দক্ষিণ এশিয়ার রাজনীতির একটা পুরনো সমস্যা আছে। এখানে প্রায় সব দলই বিরোধী অবস্থায় গণতন্ত্রকে খুব ভালোবাসে আর ক্ষমতায় গিয়ে গণতন্ত্রকে একটু বেশি নিয়ন্ত্রণ করতে চায়। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, ভারতেরও শিক্ষা নেওয়ার আছে, পাকিস্তানেরও, শ্রীলঙ্কারও, নেপালেরও।
ক্ষমতা বদলায়, কিন্তু ক্ষমতার প্রলোভন খুব একটা বদলায় না। শেষ করার আগে একটা ছবি কল্পনা করুন। একটা বড় গাছ, আপনি যদি ডাল কাটেন, গাছটা আবার নতুন ডাল বের করবে। আপনি যদি পাতা ছিঁড়ে ফেলেন, আবার নতুন পাতা গজাবে। কিন্তু যদি মাটি উর্বর থাকে, গাছ বাঁচবেই। রাজনীতিতেও তাই। নেতারা আসবেন, যাবেন, দল শক্তিশালী হবে, দুর্বল হবে, কিন্তু যদি মানুষের রাজনৈতিক বিশ্বাস বেঁচে থাকে, তাহলে রাজনীতিও নতুন রূপে ফিরে আসবে। প্রশ্নটা তাই কোনো একজন নেতার প্রত্যাবর্তন নয়। প্রশ্নটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন দিকে যাচ্ছে। আজকের ভিডিওটা আমি একটা উত্তর দিয়ে শেষ করতে চাই না, বরং একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই। বাংলাদেশ কি এমন একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারবে যেখানে ক্ষমতা বদলাবে, কিন্তু প্রতিবার রাষ্ট্রকে নতুন করে শুরু করতে হবে না? কারণ ক্ষমতা পরিবর্তন কোনো দেশের সবচেয়ে বড় অর্জন নয়। প্রতিষ্ঠানকে ক্ষমতার ঊর্ধ্বে তুলে ধরাই সবচেয়ে বড় অর্জন। আর ইতিহাসের শেষ শিক্ষা সম্ভবত এটাই, নেতারা ফিরে আসতে পারেন, দলও ফিরে আসতে পারে, কিন্তু যদি নাগরিকের আস্থা একবার চলে যায়, সেটাকে ফিরিয়ে আনাই সবচেয়ে কঠিন রাজনৈতিক কাজ। ধন্যবাদ। আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলরে, যদি তোর ডাকতে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।